প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সুযোগ কলেজের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক জীববিজ্ঞান, সুযোগ কলেজ। আমাদের আজকের বিষয় উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, তৃতীয় অধ্যায়, প্রথম পাঠ। তো শুরু করা যাক আমাদের আজকের পাঠ। আমরা আজকে মানব শরীরতত্ত্ব, পরিপাক ও শোষণ, যেটা আমাদের তৃতীয় অধ্যায়ে আছে। আজকে এই তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করা হবে। আশা করি মনোযোগ দিয়ে তোমরা আমাদের ভিডিওটি দেখবে এবং এতে কোনো মন্তব্য থাকলে আমাদের কমেন্ট বক্সে তোমরা মন্তব্য করবে। চলো শুরু করা যাক। আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করো। এখানে চোয়ালের অংশটা আমরা বড় করে তোমাদেরকে দেখালাম, যেখানে বিভিন্ন ধরনের পেশি, জিহ্বা, দাঁত, গ্রন্থি দেখা যাচ্ছে। এখানে পাকস্থলীটাকে আমরা আলাদা করে নিয়ে আসলাম। তাহলে কোন বিষয়ে আমরা আলাপ করব? নিশ্চয়ই এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো। মুখগহ্বর ও পাকস্থলীতে খাদ্য পরিপাক। হ্যাঁ, আমাদের আজকের বিষয়বস্তু মুখগহ্বর ও পাকস্থলীতে খাদ্য পরিপাক। এই পাঠ শেষে আমরা যে শিক্ষণফল অর্জন করব, মুখগহ্বরে খাদ্য পরিপাকের যান্ত্রিক ও রাসায়নিক প্রক্রিয়া বলতে পারবো। পাকস্থলীর বিভিন্ন অংশে সংগঠিত যান্ত্রিক ও রাসায়নিক পরিপাকের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারব। আমরা চিত্রে পরিপাকতন্ত্রের একটি পূর্ণাঙ্গ চিত্র দেখতে পাচ্ছি ছবিতে। শুরুতে আমরা পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশসমূহ চিহ্নিত করব। অংশগুলো একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো, কারণ এগুলো প্রত্যেকটি অঙ্গই পরিপাকতন্ত্রের সাথে সংশ্লিষ্ট। শুরুতে আমরা মুখছিদ্র দেখতে পাচ্ছি, যার মাধ্যমে আমরা শুরুতেই খাদ্যটি গ্রহণ করে থাকি। পরবর্তীতে খাদ্য যান্ত্রিক পেষণের পর মুখবিবরে চলে আসে। মুখবিবর থেকে গলবিল, গলবিল থেকে অন্ননালী হয়ে যকৃৎ রসের মাধ্যমে, পিত্তথলির রসের মাধ্যমে পিত্তথলি হয়ে পাকস্থলীতে চলে আসে। পাকস্থলীতে আসার আগে অগ্নাশয় থেকে অগ্নাশয়ের রস এখানে মিশ্রিত হয়। এখানে আমরা ক্ষুদ্রান্ত দেখতে পাচ্ছি এবং বৃহদান্ত দেখতে পাচ্ছি। সবশেষে পায়ুপথের মাধ্যমে অপাচ্য অংশসমূহ বেরিয়ে যায় আমাদের। তাহলে আমরা বলতে পারি পরিপাকতন্ত্রের বিভিন্ন অংশের মধ্যে মুখছিদ্র থেকে পায়ু পর্যন্ত পূর্ণ অংশগুলোই বা অঙ্গগুলোই কাজ করে থাকে। প্রত্যেকের অবদানেই এখানে মুখ্য ভূমিকা পালন করে। মুখবিবর, মুখবিবরের যেখানে মূলত যান্ত্রিক খাদ্য পেশিত হয়, যেটা আমরা চর্বণ করে থাকি। তো আমাদের মুখবিবরের অংশগুলো আমরা একটু দেখি। এখানে ঊর্ধ্ব চোয়াল ও নিম্ন চোয়াল দুটি চোয়াল বিদ্যমান, যার মাধ্যমে খাদ্যকে আমরা পেষণের মাধ্যমে ছোট ছোট টুকরে পরিণত করি। দাঁত, দাঁতও আমাদের খাদ্যকে ছোট ছোট টুকরা করার জন্য ব্যবহৃত হয়। শক্ত প্যালেট, নরম প্যালেট, আলজিহ্বা, লালাগ্রন্থি এবং জিহ্বা। অর্থাৎ আমরা ঊর্ধ্বচোয়াল, দাঁত, শক্ত প্যালেট, নরম প্যালেট, আলজিহ্বা, লালাগ্রন্থি, জিহ্বা এবং নিম্নচোয়াল, ছবিতে যেটা দেখতে পাচ্ছি, এরা আমাদের মুখবিবরের যান্ত্রিক খাদ্য পেষণে এবং হজমে সহায়তা করে, বিশেষ করে শর্করা জাতীয় খাদ্য। তাহলে আমরা এক নজরে দেখব মুখবিবরে যান্ত্রিক পরিপাক কিভাবে সম্পন্ন হয়। দাঁত খাদ্যবস্তুকে ছোট ছোট টুকরায় পরিণত করে। আমাদের খাদ্যগুলোকে দাঁত ছোট ছোট টুকরায় পরিণত করে।
লালারসের পানি ও মিওসিন খাদ্যবস্তুকে সিক্ত ও পিচ্ছিল করে খাদ্যের দলা তৈরি করে। তাহলে এখানে রাসায়নিক পরিপাক কি ঘটে একটু দেখি আমরা। শর্করা পরিপাককারী এনজাইম টায়ালিন, মল্টোজ ইত্যাদি লালারসে থাকে। প্রোটিন ও চর্বি খাদ্যের পরিপাক এখানে হয় না। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে শর্করা পরিপাককারী এনজাইম টায়ালিন এবং মল্টোজ আমাদের শর্করা জাতীয় খাদ্যকে মুখগহ্বরে পরিপাক করে। অন্যান্য খাদ্য এখানে পরিপাক হয় না। তাহলে স্টার্চ, গ্লাইকোজেন টায়ালিনের উপস্থিতিতে ডেক্সট্রিন প্লাস মল্টোজে পরিণত করে, যেখানে পানি থাকবে। আর মল্টোজ পরবর্তীতে পানি। তাহলে আমরা পাকস্থলীতে যাই। পাকস্থলীকে যদি আমরা দেখি তাহলে পাকস্থলীর বিভিন্ন অংশ সমূহ তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। যেটা কার্ডিয়া অংশ, ফান্ডাস এবং পাইলোরাস। একটা হলো গ্যাস্ট্রিক গ্রন্থি, এগুলো দেখা যাচ্ছে হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। তাহলে এখানে কি হয়, পেরিস্টালসিস প্রক্রিয়া, অর্থাৎ একটা সূক্ষ্ম ঝাঁকুনি তৈরি হয় খাদ্য যখন আমাদের পাকস্থলীতে আসে। এই হলো যান্ত্রিক পরিপাক। পাকস্থলীতে যান্ত্রিক পরিপাক। পাকস্থলীতে পেরিস্টালসিস প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যবস্তু পাচক রসের সাথে মিশ্রিত হয়ে কাইমে পরিণত হয়। পাকস্থলী থেকে ক্ষরিত মিউসিন কাইমকে পিচ্ছিল করতে সাহায্য করে। তাহলে পাকস্থলীতে রাসায়নিক পরিপাক আমরা দেখলাম কিভাবে হয়। শর্করা পরিপাক এখানে কি হয়, পাকস্থলীতে শর্করা পরিপাককারী উৎসেচক না থাকায় এখানে শর্করা জাতীয় খাদ্যের কোনো পরিপাক হয় না। আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পাকস্থলীতে যে পরিপাক হয় সেখানে শর্করা জাতীয় খাবারের কোনো পরিপাক হয় না, কারণ এখানে কোনো উৎসেচক, শর্করা পরিপাককারী কোনো উৎসেচক এখানে থাকে না। গ্যাস্ট্রিক রসে অবস্থিত HCl এর প্রভাবে খাদ্যের সাথে আগত জীবাণু ধ্বংস হয়। তাহলে আমরা পাকস্থলীতে আমিষ পরিপাক দেখি একটু। আমিষের খাদ্য উৎসসমূহ আমরা জানি কোন কোন আমিষ। তাহলে পাকস্থলীতে আমিষ পরিপাককারী এনজাইম নিষ্ক্রিয় পেপসিনোজেন ও জিলেটিনেজ। নিষ্ক্রিয় পেপসিনোজেন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংস্পর্শে সক্রিয় পেপসিনে রূপান্তরিত হয়ে আমিষ জাতীয় খাদ্যের উপর ক্রিয়া করে। আমরা বিক্রিয়াটা দেখতে পাচ্ছি, আমিষ অথবা প্রোটিন যাই হোক পেপসিনের উপস্থিতিতে পেপটন প্লাস প্রোটিওজে পরিণত হয়। জিলেটিন, তাহলে জিলেটিনেজ নামক এনজাইমের সহযোগিতায় পেপটন প্লাস পলিপেপটাইড গঠন করে। ক্যাসিন, রেনিনের উপস্থিতিতে প্যারাক্যাসিন তৈরি হয়। তাহলে আমরা দেখলাম এখানে কোন কোন উৎসেচকগুলো কাজ করে, সেটা তোমরা নোট করে রাখবে। পাকস্থলীতে লিপিড কিভাবে পরিপাক হয়, তাহলে পাকস্থলীতে লিপিড পরিপাককারী এনজাইম পাকস্থলীয় লাইপেজ। পাকস্থলীতে পিত্ত লবণের অভাবে এবং অম্লধর্মী পরিবেশের জন্য পাকস্থলীয় লাইপেজ তেমন কাজ করতে পারে না। তবু শিশুর পাকস্থলীতে অম্লতা বেশি না হওয়ায় বেশ কাজ করে। তাহলে প্রশমিত লিপিড পাকস্থলীর লাইপেজ এনজাইমের সহযোগিতায় কি তৈরি হবে, মনোগ্লিসারাইড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ইত্যাদি তৈরি হবে। এই জন্য তোল শিশুর জন্য খুব একটা সমস্যা না করলে, বাড়ন্ত শরীরের জন্য শিশুদের খুবই প্রয়োজনীয় জিনিস, কিন্তু বার্ধক্যতে অর্থাৎ যারা বয়স্ক তাদের জন্য খুব একটা উপকারী নয়, বরঞ্চ অপকারী। আমরা এখানে মূল্যায়নের অংশে তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি, তোমরা এটা খাতায় নোট করে রাখবা। প্রথমে আছে পেরিস্টালসিস কি, কাইম কি, লালারসে কি কি এনজাইম উপস্থিত, পাকস্থলীতে খাদ্য পরিপাককারী উৎসেচকগুলোর তালিকা তৈরি করো। তাহলে আমরা কয়টা প্রশ্ন দিলাম তোমাদের, 1 2 3 4। পেরিস্টালসিস কি, ছোট একটা প্রশ্ন। কাইম কি, তাও ছোট। লালারসে কি কি এনজাইম উপস্থিত, আর পাকস্থলীতে খাদ্য পরিপাককারী উৎসেচকগুলোর তালিকা তৈরি করো। তোমরা ভিডিওটি রিভিউ করেও দেখতে পারো এবং তোমাদের বইতে এই অংশগুলো আছে, প্রয়োজনে বইয়ের সহযোগিতা নিতে পারবে। তাহলে আমরা বাড়ির কাজের পর্যায়ে একটু বড় প্রশ্ন তোমরা একটু করতে হবে। পাকস্থলীতে মাছ, মাংস,
ডিম দুধ জাতীয় খাদ্যের কি পরিণতি ঘটে তা চক আকারে উপস্থাপন করো। এটা একটু সময় বেশি লাগবে, এটাও নোট করে রাখবে। আমরা পরবর্তীতে কলেজ খোলার পর তোমাদের খাতাগুলো দেখব। তোমরা তারিখ দিয়ে দিবে, তারিখ দিয়ে এগুলো লিখে রাখবে। সবাইকে ধন্যবাদ আজকের ক্লাস উপভোগ করার জন্য। পরবর্তীতে আমাদের আরেকটি ক্লাস আসবে। তোমরা সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।